হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তারা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এবং অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে। এবং যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য। তো এখানে ভাবতে লাগলেন অর্থাৎ এটা কিন্তু আমরা কি বলবো যে পাস্ট টেন্সে আছে। তো লাগলেন কথাটি থেকে আমরা বুঝতে পারবো যে পাস্ট টেন্সে আছে। আর এখানে কি করা কর্তব্য অর্থাৎ এখানে কিন্তু দুটো সেন্টেন্স আছে, তো কমপ্লেক্স সেন্টেন্স হবে। দুটো সেন্টেন্সকে মিশিয়ে আমরা একটি সেন্টেন্স তৈরি করব। তো চলো, তো প্রথমে আমরা দেখব সাবজেক্ট কি আছে, শক্তিবাবু স্টার্টেড মানে শুরু করলেন কি থিঙ্কিং, অর্থাৎ ভাবতে লাগলেন বা ভাবতে শুরু করলেন বা আমরা বলতে পারি যে ভাবতে শুরু করলেন কি অ্যাবাউট হোয়াট হি শুড ডু, অর্থাৎ তার কি করা কর্তব্য বা তার কি করা উচিত। তাহলে এইভাবে আমরা লিখব। আর এখানে আমরা স্টার্টেড থিঙ্কিংকে কিন্তু অন্যভাবে লিখতে পারি কি শক্তিবাবু স্টার্টেড বা আমরা বলতে পারি বিগান থিঙ্কিং, অর্থাৎ ভাবতে শুরু করলেন অ্যাবাউট হোয়াট হি শুড ডু, অথবা আমরা এটা বলতে পারি যে শক্তিবাবু কমেন্সড থিঙ্কিং, অর্থাৎ ভাবতে শুরু করলেন অ্যাবাউট হোয়াট হি শুড ডু, অর্থাৎ হোয়াট হি শুড ডু কী তার করা উচিত বা কী তার কর্তব্য। তো এইভাবে কিন্তু আমরা লিখব, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা যেমন খুশি লিখতে পারবো। সুতরাং এই যে সেন্টেন্সের ভাব সেটা আমাদের বজায় থাকলেই হবে এবং সেই সেন্স বজায় থাকলেই হবে কীভাবে সেন্টেন্সকে বোঝাচ্ছে। তো সেইভাবে আমরা কিন্তু ডিফারেন্টভাবে যে সেন্টেন্স লিখতে পারি সেটা দেখালাম। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে অঘ্রাণ মাসের বেলা। তো আমরা এটা না বলে আমরা কিন্তু এরকম বলতে পারি এটা ছিল অঘ্রাণ মাসের সময়। তো আমরা বলতে পারি এটা ছিল অঘ্রাণ মাসের সময়, তাহলে কিন্তু আমরা সেন্টেন্সটা করতে আমাদের সুবিধা হবে। তো আমরা সেইভাবেই করি। চলো কি বলবো যে যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট যেহেতু কি সাইলেন্ট আছে, সেই কারণে আমরা কিন্তু সাইলেন্ট থাকার কারণে ইটটাকে সাবজেক্ট করলাম। তো ইটটা হচ্ছে অব্যক্তিগত বা ইন্ট্রোডাক্টরি ইট আমরা বলতে পারি। তো ইট ওয়াজ ডিউরিং দ্য মান্থ অফ অঘ্রাণ, আমরা বলতে পারি এটা ছিল অঘ্রাণ মাসের সময়। তো ডিউরিং দ্য মান্থ অফ অঘ্রাণ অর্থাৎ অগ্রহায়ণের সময় বা অঘ্রাণ মাসের সময়, বা আমরা এটা অন্যরকমভাবে লিখতে পারি যে ইট ওয়াজ দ্য টাইম অফ অঘ্রাণ, আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং দুটোই কারেক্ট, তোমরা যেমন খুশি লিখবে। আর তোমরা কিন্তু প্রতিটা সেন্টেন্সকে লিখে রাখার পাশাপাশি এগুলি প্র্যাকটিস করবে ও নতুন নতুন যে সমস্ত আমি ওয়ার্ডগুলো লিখিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা লিখে নেবে যাতে তোমাদের ভোকাব ইনক্রিজ হয়। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে পশ্চিমে সূর্য অস্ত গেল। তো কি পশ্চিম দিকে সূর্য অস্ত গেল, তাহলে কি বলবো দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য অস্ত গেল কি পশ্চিম দিকে। ইন দ্য ওয়েস্ট কেন, আমরা জানি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, অর্থাৎ যে মেন 4 ডিরেকশনস, সেই মেন 4 যে ডিরেকশনস আছে তার আগে কিন্তু আমরা কি দা ব্যবহার করি, এটা প্রত্যেকেই জানো। মেন 4 ডিরেকশনস কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, যারা জানো না তারা লিখে নিও। আর দ্য সান আমরা জানি পৃথিবীতে একটি মাত্রই আছে, সেই কারণে আমরা দা ব্যবহার করি। তাহলে কি দ্য সান সেট অস্ত গেল ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য অস্ত গেল বা ডুবে গেল কি পশ্চিম দিকে। তো সেটকে আমরা কিন্তু এরকম লিখতে পারি দ্য সান ড্রোনড ইন দ্য ওয়েস্ট, বা দ্য সান সাঙ্ক ইন দ্য ওয়েস্ট, বা সান সাবমার্জড ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ এই সমস্ত অর্থগুলি লিখে নেবে। সমস্ত অর্থগুলি কিন্তু একই অর্থ প্রকাশ করে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার। তো সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার, তাহলে আমরা এটা কিন্তু কিছু উজ্জ্বল জিনিস রয়েছে অর্থাৎ সাইলেন্ট রয়েছে। যেমন আমরা বলতে পারি যে এটা সন্ধ্যা হতেই বা যেই না সন্ধ্যা হলো অমনি ঘোর অন্ধকার হয়ে গেল।
তো তেমনটা হলে কিন্তু আমাদের সেন্টেন্সটা লিখতে পরিষ্কার হবে। তো যেহেতু এটা সাহিত্যিক ভাষা অর্থাৎ সাহিত্যের ভাষায় এমনভাবে লেখা হয়েছে, কিন্তু আমরা লিখিত যখন লিখব তখন কিন্তু আমাদের মতো করে নিয়ে সেটাকে লিখব, শুধুমাত্র যে সেন্স বা ভাব বোঝাচ্ছে সেটা বজায় থাকলেই হবে এবং সেন্টেন্সটা কারেক্ট হলেই হবে। তাহলে কি হবে যে আমরা লিখব, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, তো ইট আমরা লিখেছি, ইট সাবজেক্ট, তো ইট বিকেম V2 অর্থাৎ এটা পাস্ট টেন্সে লিখব, ইট বিকেম কি পিচ ব্ল্যাক, এটা কালো অন্ধকার বা কুচকুচে কালো হয়ে গেল, অ্যাজ দ্য ইভিনিং বিগান, যখনই সন্ধ্যা শুরু হলো বা সন্ধ্যা নামতেই বা যখনই সন্ধ্যা শুরু হলো, তো সেম ম্যাটার অর্থাৎ একই রকমভাবে আমরা লিখতে পারি অ্যাজ দ্য ইভিনিং বিগান। তো এখানে বিকেমকে আমরা কিন্তু বলতে পারি ইট গ্রিউ পিচ ব্ল্যাক, বা আমরা এটা বলতে পারি ইট গ্রিউ পিচ ব্ল্যাককে আমরা বলতে পারি কি ডার্ক। তো পিচ ব্ল্যাককে বলতে পারি কিন্তু পিচ ডার্ক মানে কালো কুচকুচে হয়ে যাওয়া বা কালো অন্ধকার হয়ে যাওয়া। তাহলে কি ইট বিকেম পিচ ডার্ক বা ইট বিকেম পিচ ব্ল্যাক, বা আমরা বলতে পারি ইট গ্রিউ পিচ ডার্ক বা ইট গ্রিউ পিচ ব্ল্যাক অ্যাজ দ্য ইভিনিং বিগান। তো বিগানকে আমরা ইতিমধ্যে বলেছি স্টার্টেড বলতে পারি, স্টার্টেড অ্যাজ দ্য ইভিনিং স্টার্টেড, অথবা অ্যাজ দ্য ইভিনিং বিগান বা অ্যাজ দ্য ইভিনিং কি কমেন্সড। তো এগুলো সব লিখে নিও তোমরা। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কাছে তেঁতুল গাছ, মানে আমরা লিখব যে কাছেই ছিল তাহলে সেখানে কাছেই ছিল তেঁতুল গাছ। তো সেখানে আমরা কি দিয়ে শুরু করি, দেয়ার। তো দেয়ার ওয়াজ এ ট্যামারিন ট্রি অর্থাৎ তেঁতুল গাছ, নিয়ার বাই কাছেই, তাহলে সেখানেই কাছেই ছিল একটা তেঁতুল গাছ, দেয়ার ওয়াজ এ ট্যামারিন ট্রি নিয়ার বাই, সেখানে কাছেই ছিল একটা তেঁতুল গাছ। তো এই যে নিয়ার বাই বা কাছেই, তো এটাকে কিন্তু আমরা অনেকগুলি বাগধারা বা ইডিয়ামসের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন ক্লোজ, আমরা বলতে পারি ক্লোজ অ্যাট হ্যান্ড। তাহলে কি এটাতে কীভাবে লিখতে পারি, দেয়ার ওয়াজ এ ট্যামারিন ট্রি ক্লোজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ কাছেই একটা কি ট্যামারিন ট্রি বা তেঁতুল গাছ ছিল। বা আমরা বলতে পারি উইদিন কল, তো কাছেই, বা আমরা বলতে পারি অ্যাট অনস এলবো। তো এইগুলো কিন্তু কাছেই বোঝায়, অর্থাৎ এই বাগধারা কিন্তু আমাদেরকে লিখে রাখতে হবে। এই বাগধারাগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো লিখে রেখো। তো ওই কাছেকে আমরা যেমন নিয়ার বাই লিখতে পারি, ক্লোজ অ্যাট হ্যান্ড লিখতে পারি, উইদিন কল লিখতে পারি, অ্যাট অনস এলবো লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তার ওপরে দুজনে চড়ে বসলেন, অর্থাৎ সেই গাছের ওপরে কি দুজনে উঠে বসলেন, সেই গাছের ওপরে দুজনে উঠে বসলেন। তো সেইভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু সেন্টেন্সটি আমাদের কাছে আরও ইজি হয়ে যাবে এবং আরও স্পষ্ট হচ্ছে। তাহলে আমরা কি বলবো, সেই দুজন ব্যক্তি সেই গাছের ওপর চড়ে বসলেন বা উঠে বসলেন। তাহলে কি দিস টু পার্সনস অর্থাৎ সেই দুজন ব্যক্তি বা এই দুজন ব্যক্তি কি করলেন, ক্লাইম্বড আপ অর্থাৎ বেয়ে উঠলেন কি দ্য ট্রি, ক্লাইম্ব আপ দ্য ট্রি। দিস টু পার্সনস ক্লাইম্ব আপ দ্য ট্রি, অর্থাৎ এই দুজন ব্যক্তি কি চড়ে বসলেন কি গাছে বা গাছে উঠে গেলেন। তো এই ক্লাইম্বড আপকে আমরা কী কী লিখতে পারি, আমরা লিখতে পারি কিন্তু গট আপ। দিস টু পার্সনস গট আপ দ্য ট্রি, বা আমরা কিন্তু বলতে পারি ওয়েন্ট আপ দ্য ট্রি, অর্থাৎ গাছে উঠে বসলেন। বা আমরা বলতে পারি কিন্তু অ্যাসেন্ডেড দ্য ট্রি, অর্থাৎ গাছ বেয়ে উপরে উঠলেন। তো এই যে ক্লাইম্বড আপ, গট আপ, ওয়েন্ট আপ, অ্যাসেন্ডেড, তো সমস্ত কিছু তোমরা লিখে নিও। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং এগুলি প্রায় কাজে লাগে আমাদের যে কোনো রাইটিং লেখার ক্ষেত্রে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান। তো আমরা নিজেদের মধ্যে সেন্টেন্সটাকে যদি বলি যে গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদেরকে বাঁধলেন যাতে তারা ঘুম এলে পড়ে না যায়। তো তেমনভাবে আমাদের কাছে আরও ক্লিয়ার হচ্ছে সেন্টেন্সটা। তো সেইভাবে আমরা লিখি। তাহলে কি বলবো, যে তারা দিয়ে শুরু করব। তাহলে দে টাইড দেমসেলভস, তারা নিজেদেরকে বাঁধলেন। টাইড মানে কি বাঁধা। তাহলে দে টাইড দেমসেলভস, নিজেদেরকে বাঁধলেন। নিজেদেরকে ইংরেজি হচ্ছে দেমসেলভস, অর্থাৎ সাবজেক্ট
যখন নিজেই কাজটা করে তখন কিন্তু আমরা সেলফ অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। তো দেমসেলভস হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যখন নিজেই কাজটি করে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তো দে বোঝাচ্ছে, এই কারণে আমরা দেমসেলভস লিখেছি। দে টাইড দেমসেলভস, তারা নিজেদেরকে বাঁধলেন, টু দ্য ট্রাঙ্ক, গাছের গুড়ির সঙ্গে, কি অফ দ্যাট ট্রি, ওই গাছের গুড়ির সঙ্গে, কি উইথ শিটস অর্থাৎ চাদর দিয়ে, সো দ্যাট যাতে দে উড নট ফল ডাউন, যাতে তারা পড়ে না যান নিচে, কি ওয়েন দে ফেল অ্যাসলিপ, যখন তারা ঘুম অনুভব করেন। ফেল অ্যাসলিপ অর্থাৎ ঘুম অনুভব করা। তো ট্রাঙ্ক হচ্ছে আমরা কিন্তু এখানে টাইড দেমসেলভস টু দ্য ট্রাঙ্ক, এখানে অনেকগুলি ওয়ার্ড জানবো, যেমন ট্রাঙ্ক হচ্ছে আমরা স্টক লিখতে পারি, স্টক, স্টক মানে কি গাছের গুঁড়ি। তো আমরা এটাকে কিন্তু ফ্লিচও লিখতে পারি, ফ্লিচ, ফ্লিচ মানে গাছের গুঁড়ি। তাহলে কি টু দ্য ট্রাঙ্ক অথবা টু দ্য স্টক বা টু দ্য ফ্লিচ অফ দ্য ট্রি, ওই গাছের, উইথ শিটস চাদর দিয়ে, সো দ্যাট দে উড ফল ডাউন, ফল ডাউন হচ্ছে কি নিচে পড়ে যাওয়া। তো নিচে পড়ে যাওয়া, এবং হোয়েন দে ফেল অ্যাসলিপ, ফেল অ্যাসলিপ এটা কিন্তু V2 করা হয়েছে। তো এটাকে আমরা কি বলতে পারি, আমরা এটার অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে কি ফল অ্যাসলিপ, সেটাকে আমরা ফেল অ্যাসলিপ করেছি। তো আমরা এটাকে কিন্তু V2 করে নিয়েছি। আর ফল ডাউন হচ্ছে নিচে পড়ে যাওয়া। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। কোথাও আলো নেই, তাহলে আমরা কোথাও অর্থাৎ নির্দিষ্ট কোনো অব্যক্তিগত জায়গা বোঝালে আমরা দেয়ার দিয়ে শুরু করি। তো তেমনই শুরু করলাম যে দেয়ার ইজ নো লাইট এনিহোয়ার, এনিহোয়ার মানে কোথাও, এনিহোয়ার মানে কোথাও। তো দেয়ার ইজ নো লাইট এনিহোয়ার, অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন নট দিয়েও শুরু করা যায়, তো নো দিয়েও শুরু করা যায়। তো আমরা সেইভাবে লিখলাম দেয়ার ইজ নো লাইট অর্থাৎ কোনো আলো নেই, আলোর বিন্দুমাত্র নেই বা আলো নেই, এনিহোয়ার কোথাও। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। তারা দেখা যায় না, তারা অর্থাৎ স্টার্স, তাহলে আমরা কি বলবো, তারাগুলি দেখা যায় না। তারা তো একটা নয়, তো তারাগুলি দেখা যায় না, আমরা এমনটা বলবো। তাহলে কি বলবো, দ্য স্টার্স, সাবজেক্ট দ্য স্টার্স আর নট, দ্য স্টার্স আর নট কি ভিজিবল টু আস, আমাদের কাছে দৃশ্যমান নয়, বা তারাগুলো আমরা দেখতে পাচ্ছি না বা আমাদের দৃষ্টিগোচর নয়, এমনটাই বলবো। তাহলে এটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি, দ্য স্টার্স আর নট অপটিক্যাল, দ্য স্টার্স আর নট অপটিক্যাল টু আস, বা দ্য স্টার্স আর নট কি ডিসার্নেবল অর্থাৎ আমাদের কাছে দৃষ্টিগোচর নয়, বা আমরা বলতে পারি কি পারসেপ্টিবল বা আমাদের অনুধাবনযোগ্য নয়। তাহলে ভিজিবল, অপটিক্যাল, ডিসার্নেবল, পারসেপ্টিবল আমরা এগুলো লিখতে পারি। তো সমস্ত কিছু আমাদেরকে লিখে নিতে হবে, কারণ প্রতিটা অডিও আমাদের খুবই কাজে লাগবে। সর্বোপরি আমাদের ইংলিশে দক্ষ হয়ে ওঠার জন্য কিন্তু অবশ্যই অর্ডগুলি লিখে রাখতেই হবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে, জ্বলছে বলতে এই কি জ্বালানোর কথা বলা হচ্ছে না, এটা হচ্ছে কি করছে, কিরণ দিচ্ছে, কিরণ দিচ্ছে বা জল জল করছে, জল জল করছে। তাহলে আমরা কি বলবো, কেবল অসংখ্য জোনাকি, তাহলে অনলি অর্থাৎ কেবল, ইননিউমারেবল অর্থাৎ অসংখ্য, ইননিউমারেবল হচ্ছে অসংখ্য, কেবল অসংখ্য কি গ্লো আর্মস অর্থাৎ জোনাকি, জোনাকি কি আর গ্লোয়িং অর্থাৎ জল জল করছে কি ইন দ্য ট্রিজ, গাছের মধ্যে, বা ট্রিজ বলতে এখানে ইন দ্য ট্রিজ হচ্ছে গাছে গাছেও বলতে পারি বা গাছের মধ্যেও বলতে পারি আমরা। তো ইননিউমারেবল যেটা অসংখ্য সেটাকে আমরা কি কাউন্টলেসও বলতে পারি, কাউন্টলেস বলতে পারি, বা আমরা কিন্তু এটাকে নাম্বারলেসও বলতে পারি, অর্থাৎ অসংখ্য, নাম্বারলেস, বা আমরা কিন্তু আনকাউন্টেডও বলতে পারি, আনকাউন্টেড, অসংখ্য। তো এই সমস্ত ওয়ার্ড আমাদের লিখে নিতে হবে। আর গ্লো আর্মসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফায়ারফ্লাই, ফায়ারফ্লাইস, ফায়ারফ্লাইস। তো আমরা এইভাবে বলতে পারি অনলি কাউন্টলেস কি ফায়ারফ্লাইস আর গ্লোয়িং ইন দ্য ট্রিজ, গাছে গাছে শুধুমাত্র জোনাকিরা, অসংখ্য জোনাকিরা, যেটা অগণিত জোনাকিরা কি জল জল করছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো বন্ধুরা এই ছিল আজকের এখানেই শেষ ক্লাসটি, এবং আশা করি এই ক্লাসটি সকলেরই ভালো লেগেছে। তো যারা প্রথম তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস করো তাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে ক্লাস দেখতে থাকো।
আশা করি তোমাদেরকে হেল্প করতে পারবো আপ টু পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা পর্যন্ত, এবং পরবর্তীতে তোমাদের পিএসসি মিসলেনিয়াস বা অন্য অন্য ডব্লিউবিসিএস মেন্সের যে ট্রান্সলেশন রয়েছে সেখানে এই ক্লাসগুলিও সমানভাবে উপযোগী হবে। তো এইভাবে তোমরা ক্লাসের পাশে থেকো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক খুব শীঘ্রই আমি দিয়ে দিচ্ছি, এবং সেখান থেকে তোমরা সমস্ত পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে, এবং পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিও যাতে তোমাদের সুবিধা হয় প্র্যাকটিস করতে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।